প্রায় 20 মিনিটের মধ্যেই তেজিমিন কলেজে চলে আসে। রিক্সা কলেজের সামনে থামতেই বেগম ওদের কাছে চলে আসে। কিরে, আজ আসতে এত দেরি হলো কেন? জিমিন কোনো উত্তর দিল না। রিক্সা থেকে নেমে ব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারকে দিতে লাগলো। আর এই দিকে রিক্সা থেকে নেমে বেগমের সামনে এসে বলল, বেগম ভাইয়া, আজ আপনার ফ্রেন্ডের ভীষণ মন খারাপ। এখন কি করে তার মন ভালো করবেন সেটা আপনি জানেন। এইদিকে বেগম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তের দিকে। সে এই মেয়েটাকে যতবার দেখে ততবারই প্রেমে পড়ে। বেগম শুধু তেকেই দেখে যাচ্ছে। তের কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। কি হলো বেগম ভাইয়া, কিছু বলছেন না কেন? হ্যাঁ বলো তে, কি বলছিলে? আচ্ছা, তোমার জ্বর কমেছে? এখন কেমন আছো? তে একটু মুচকি এসে মাথা নাড়লো। জি ভাইয়া, আমি এখন একদম ঠিক আছি। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। আমি এখন একদম ফিট। তবে আগে আপনার বন্ধুর মনটা ভালো করুন। দেখেন না, মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ ওর একার। তের কথা শুনে বেগম জিমিনের দিকে তাকায়, যে রিকশাওয়ালাকে টাকা দিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে। কেন, ওর আবার কি হলো? জানি না ভাইয়া, কিছুই বলছে না, শুধু বলছে ওর নাকি ভালো লাগছে না। জিমিন, তোর কি হয়েছে আমাকে বল। আরে তুই তের কথা শুনিস না তো, আমার কিছুই হয়নি। বললেই হলো। বেগম ভাইয়া, আপনি আজ ওকে নিয়ে একটু ঘুরে আসুন তো। একটু ঘোরাঘুরি করলে হয়তো ওর ভালো লাগতে পারে। তোমরা ঘুরতে চাইলে আমি তোমাদের নিয়ে যেতে পারি, সমস্যা নেই। ভাইয়া, আমি তো যাব না, আপনি শুধু জিমিনকে নিয়ে যান। তুমি কেন যাবে না তে? তুমিও চলো না আমাদের সাথে। না ভাইয়া, আমি যাব না, আপনি শুধু জিমিনকেই নিয়ে যান, তাহলেই হবে। আচ্ছা, আমি তাহলে ক্লাসে যাই, রোজ আমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই তে সেখান থেকে চলে যায়। তে শোনো না। তবে তে দাঁড়ায় না, চলে যায় কলেজের ভিতরে। সেটা দেখে বেগমের মুখটা মলিন হয়ে যায়। ও তো ভেবেছিল তেও ওদের সাথে যাবে, তাই তো অনেক খুশিও হয়েছিল, কিন্তু তার হলো কই। বেগম জিমিনের দিকে তাকিয়ে বলে, বল জিমিন, তুই কোথায় যাবি? আমি তোকে সেখানেই নিয়ে যাব। বেগম, তোর যেখানে ইচ্ছা সেখানেই চল, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা, তাহলে আমার সাথে চল। এই বলেই বেগম জিমিনের হাত ধরে নিয়ে যায়। জিমিন আর কিছু বলে না, বেগমের সাথে চলে যায়। এই দিকেতে খুশি মনে কলেজের ভিতরে আসে। রোজ একটা গাছের নিচে বসে তের জন্য অপেক্ষা করতেই ছিল। রোজকে বসে থাকতে দেখে তে চুপি চুপি এসেই বলে, পেতনি। রোজ জানে এটা কে, তাই রাগে গাল ফুলিয়ে পিছনে তাকিয়ে বলে, সাতচন্নি, তোর আসতে এত দেরি হলো কেন? জানিস সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি? রোজের কথা শুনে তে মুচকি এসে রোজের পাশে এসে বসে আর বলে, আর বলিস না, টুকটাক কাজ ছিল, সেটা করতে করতেই লেট হয়ে গেছে। তুই আবার এমন কি কাজ করলি শুনি? তে মুচকি এসে রোজের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠস্বর। তে। কাইয়ের কণ্ঠস্বর শুনে তে আর রোজ দুজনেই চমকে পিছনে ফিরে তাকালো। কাই ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো। তার ডান হাতে সাদা ব্যান্ডেজে বাঁধা, মাথা নিচু, চোখে অপরাধীবোধ স্পষ্ট, যেন তের চোখের দিকে তাকানোর সাহসটুকুও নেই। কাইয়ের হাতে ব্যান্ডেজ দেখে তে অবাক হয়ে গেল। তার চোখ বিস্ময় বড় হয়ে উঠল। আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? কাই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা আরো নিচু করেই বলল, তে, সরি। তে আরো অবাক হলো। সরি? তাও আবার কাই নিজে থেকে এসে বলছে? তে রোজের দিকে তাকায়, রোজও তের দিকেই তাকায়। তারা কিছুই বুঝতে পারলো না হঠাৎ এই কাইয়ের আবার কি হলো। সরি? কিন্তু কেন? সেদিন তোমার সাথে যা করেছি সেটা করা আমার একদমই ঠিক হয়নি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কাইয়ের মুখে এমন কথা শুনে তে যেন পুরোপুরি হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না হঠাৎ কাইয়ের আবার কি হলো। যে ছেলে এতদিন তেকে জোর করে নিজের করে পেতে চাইতো, আর আজ কিনা সেই ছেলে এসে বলছে ভুল করেছে। তে যেন কিছুতেই সেটা বিশ্বাস করতে পারছে না। সে অবাক চোখে কাইয়ের দিকে তাকিয়ে আছে। তার মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তে কিছু বলছে না দেখে কাই আবারও বলল, তে, আমি জানি তুমি এখন আমার কোনো কথাই বিশ্বাস করতে পারছো না। হয়তো তোমার জায়গায় আমি থাকলেও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু সত্যি বলছি আমি বদলে গেছি। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার হাতে কি হয়েছে? তের এই প্রশ্ন শুনে কাই থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। তেমন কিছু না, এই একটু ব্যথা পেয়েছি। কথাটা বলেই কাই আর এক মুহূর্ত দাঁড়ালো না। তের চোখের দিকে একবারও আর না তাকিয়ে সেখান থেকে চলে যায়। আর তে কাইয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর তো কোনো হিসাবে মিলছে না। এদিকে রোজও কিছু বুঝতে পারলো না। সেও কাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়েই বলে, এই কাইয়ের আবার কি হলো? হঠাৎ এসে ছড়ি বলছে? কোথাও পড়ে গিয়ে মাথায় বাড়ি খেয়েছে নাকি? একদম বাংলা সিনেমার হিরোদের মতো আচরণ করছে। কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না। তে, তুই আবার এই পাজির কথাটা বিশ্বাস করিসনি তো? দেখ গিয়ে পাজিটা আবার কোন ফোন দিয়ে আসছে। তা না হলে হঠাৎ করে সরি বলতে আসবে কেন? তুই ঠিকই বলেছিস রোজ,
কিন্তু বেচারার জন্য আমার একটু খারাপ লাগছে। কেন কেন? তোর আবার ওর জন্য খারাপ লাগছে কেন? তুই দেখছিস না ব্যান্ডেজে বাঁধা হাতটা ঝুলিয়ে কি কষ্ট করে হাঁটছিল, দেখেই তো আমার মায়া লাগছে। তে তুইও না আর বদলাবি না। আরে সত্যি বলছি, মজা করছি না। হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। এখন চলেন ক্লাসে যাই, ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চল। কথাটা বলেই রোজ হাঁটতে শুরু করে, কিন্তু তে একই জায়গায় দাঁড়িয়েই থাকে আর মুচকি মুচকি হাসে। এইদিকে রোজ কিছুদূর যেতেই দেখে তে আসছে না, সেটা দেখে পিছনে তাকিয়েই বলে, কি হলো, তুই আবার ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। তে মুচকি হেসে রোজের কাছে এসেই বলে, রোজ আজ না প্রথম ক্লাস হবে না। রোজ বুড়ুকুসকে তের দিকে তাকিয়েই বলে, প্রথম ক্লাস হবে না মানে? কেন হবে না? কারণ যে ক্লাস নিবে সেই তো। হঠাৎ করেই কথার মাঝখানে গড়গড় শব্দ তুলে একটি বাইক দ্রুত গতিতে এসে তের ঠিক সামনেই ব্রেক বসে থামলো। বাইকের শব্দে পুরো কলেজ প্রাঙ্গণ যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। যে যেখানে ছিল সে সেখান থেকেই কৌতূহল দৃষ্টিতে বাইকের দিকে তাকিয়ে রইল। মাঠে ঘাটে যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। এমনকি ক্লাসে ঢুকে যাওয়া শিক্ষার্থীরাও থেমে গেল। সবার চোখ এখন সেই বাইকের উপর। বিশেষ করে কলেজের মেয়েদের মধ্যে শুরু হয়ে গেছে চাপা গুঞ্জন। উফ, কি এন্ট্রি নিল! দেখে তো একদম সিনেমার হিরোর মতো লাগছে। এটা কে রে? জানি না রে, কিন্তু সেই হ্যান্ডসাম। তবে তে সবার মতো উচ্ছ্বাসিত হয়ে তাকিয়েছিল না, বরং তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়। বাইকটা চালানোর ভঙ্গি সবকিছুতেই তার কাছে কেন যেন অদ্ভুত রকমের পরিচিত লাগলো। রোজ কৌতূহল হয়ে তের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে বলল, কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? চিনিস নাকি? তে কোনো উত্তর দিল না। সে শুধু এক দৃষ্টিতে বাইকের আরোহীর দিকে তাকিয়ে রইল। বুকের ভিতরটা অকারণেই ধুকপুক করতে লাগলো। তার মনে হচ্ছিল হেলমেটের আড়ালে থাকা মুখটা সে হয়তো আগে কোথাও দেখেছে। এইদিকে ছেলেটা বাইক থেকে নেমে ধীরে ধীরে হেলমেটটা খুলল। পর মুহূর্তেই চারপাশে যেন আবারও একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। ওহ, এ তো আমাদের নতুন জেকে স্যার। উফ, স্যারকে আজ আরো হ্যান্ডসাম লাগছে। বাইকটা দেখছিস, একদম সিনেমার মতো। জঙ্কুক হেলমেটটা বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে শান্ত চোখে চারপাশে একবার তাকালো। তার মুখে কোনো ভাবান্তর নেই, যেন আশেপাশে শত দৃষ্টি তার কাছে একেবারেই স্বাভাবিক। ওয়াও, মাই ক্রাশ জেকেছে চলে এসেছে। আমি তো তার এই রূপে আবারও প্রেমে পড়ে গেছি। তে জঙ্কুককে দেখা মাত্রই তের মুখটা মুহূর্তেই কুঁচকে যায়, আর সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় গত রাতে সেই অদ্ভুত স্বপ্নটার কথা। স্বপ্নেও ঠিক এইভাবেই একটা কালো বাইক এসে তার সামনে থেমেছিল। হেলমেট পরা ছেলেটাকে সে ইনোসেন্ট ভেবে কতই না লজ্জা পেয়েছিল, কিন্তু হেলমেট খুলতেই সামনে ভেসে উঠেছিল জঙ্কুকের মুখ। আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। রাক্ষস একটা, আমাকে স্বপ্নেও শান্তিতে থাকতে দেয় না, আর না বাস্তবে শান্তি দিচ্ছে। এক মিনিট, আমি তো বাহির থেকে রুমের দরজার সিটকানি লাগিয়ে রেখেছিলাম, তাহলে সে বের হলো কিভাবে? এইদিকে তের মুখে বিস্মিত আর হতভম্ব অভিব্যক্তি দেখে জঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তবে মুখে কিছুই বলল না, শুধু তের চোখের দিকে তাকিয়ে আলতো করে একটা চোখ টিপে দিল। জঙ্কুকের এমন আচরণে তে যেন আরো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে কিছুই বুঝে ওঠার আগেই জঙ্কুক শান্ত ভঙ্গিতে ঘুরে স্টাফ রুমের দিকে হাঁটতে শুরু করলো। তার হাতে মাত্র 3 মিনিট সময়। প্রথম ক্লাস শুরু হওয়ার আগে তাকে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আর প্রয়োজনীয় বই নিয়ে ক্লাসে যেতে হবে। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে সে সোজা অফিস রুমের দিকে চলে গেল। এইদিকে তে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। সে স্থির হয়ে ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল, চোখ দুটো বড় বড় করে জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুই যেন তার মাথায় ঢুকছে না। রোজ তের হাত ধরে ক্লাসের দিকে টেনে নিয়ে যেতে যেতেই বলে, তে তাড়াতাড়ি চল, জেকে স্যার এখনই চলে আসবে ক্লাসে। তে আর কিছুই বলল না, সে রোজের সঙ্গে চুপচাপ ক্লাসে চলে এলো। ক্লাসে ঢুকেই তারা দেখলো আজও সামনের বেঞ্চে বসার কোনো জায়গা নেই। তাই বাধ্য হয়ে দুজনে আগের দিনের মতোই পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণের মধ্যেই জঙ্কুক হাতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আর বই নিয়ে ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকতেই মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। জঙ্কুক সবার অ্যাটেন্ডেন্স নিয়ে শান্ত গলায় পড়াতে শুরু করলো, কিন্তু আজতে একেবারেই অন্যরকম। সে রোজের সঙ্গে কথা বলছে না, তার পুরো মনোযোগ জুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আমি তো নিজ হাতে রুমের দরজা বাহির থেকে সিটকানি লাগিয়ে দিয়েছিলাম, তাহলে সে বের হলো কিভাবে? আর সময় মতো কলেজেই বা পৌঁছালো কি করে? উফ, কিছুই তো মাথায় ঢুকছে না। এইদিকে রোজওয়াজ কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মিস্তে তে কোনো উত্তর দেয় না, সে তার ভাবনায় এখনো ডুবে আছে। জঙ্কুক আরেকটু জোরালো গলায় ডাকলো, মিস্তে। তবুও তের কোনো সাড়া নেই, সে এখনো নিজের ভাবনার জগতে ডুবে আছে। ক্লাসের সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। রোজ কোনোই দিয়ে তের হাতে আলতো করে একটা খুঁতা মেরে ফিসফিস করে বলল,
এই তে, জেকে স্যার তোকে ডাকছে, তুই কি শুনতে পাচ্ছিস না নাকি? রোজের কথা শুনে তে চমকে উঠলো। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে তোতলাতে তোতলাতেই বলল, জি জি স্যার। জঙ্কুক দু হাত বুকের সামনে ভাঁজ করে শান্ত দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, আমি গত 2 মিনিট ধরে ডাকছি, কানে যাচ্ছে না নাকি? তে মাথা নিচু করে আস্তে করেই বলল, সরি স্যার, আমি খেয়াল করিনি। জঙ্কুক ব্রু সামান্য উঁচু করেই বলল, খেয়াল করনি নাকি মন অন্য কোথাও ছিল? তে এক মুহূর্তের জন্য জঙ্কুকের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললো। না মানে তেমন কিছু না স্যার। জঙ্কুকের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। সে ভালো করেই জানে তে এখন কি ভাবছে, কিন্তু সে প্রকাশ করলো না। মিস্তে, ক্লাস শেষ হওয়ার পরে একবার আমার অফিস রুমে আসবে। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। তার ক্লাস শেষ। হাতে থাকা বইটা বন্ধ করে শান্ত ভঙ্গিতে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। জঙ্কুক বেরিয়ে যেতেই পুরো ক্লাসরুমে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। জেকে স্যার তেকে কেন তার অফিস রুমে ডাকলো? আমিও কিছু বুঝতে পারছি না। এই জেকে স্যারের সাথে তের কিসের সম্পর্ক? রোজ উদ্বিগ্ন হয়ে তের হাত চেপে ধরেই বলল, কি রে তে, স্যার তোকে তার অফিস রুমে কেন ডাকলো? কিন্তু তে যেন কিছুই শুনতে পেল না। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল জঙ্কুকের সাথে আজ কি কি করেছে। সেটা মনে পড়তেই তে মনে মনে বলে, আয় আল্লাহ, এই রাক্ষসটা কি সব বুঝে ফেললো নাকি? আমি যে তার রুমের দরজার ছিটকানি লাগিয়ে দিয়েছিলাম, তাহলে তাহলে কি কালাকুমিটা জেনে গেল যে এই কাজ আমি করেছি? এই ভাবনাটা মাথায় আসতেই তের বুক ধরপড় করে উঠল। ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে অজান্তেই নিজের ওড়নার কোনো মুঠো করে চেপে ধরলো। না না, এটা কি করে সম্ভব? তখন তো সেখানে কেউই ছিল না। তাহলে রাক্ষসটা জানবে কিভাবে? উফ, যদি সত্যিই বুঝে ফেলে তাহলে তো আমি শেষ। আমি কিছুতেই যাব না ওই রাক্ষসটার কাছে, কিছুতেই না। তে, এই তে, কি হয়েছে তোর? বিড়বিড় করে কি বলছিস এত? রোজের ডাকে যেন তের হুঁশ ফিরল। সে রোজের দিকে তাকিয়েই বলল, রোজ, আমি না একটা ভুল করে ফেলেছি, এখন কি হবে? তের কথা শুনে রোজ বুড়ুকুসকে ফেলল। সন্দেহ ভরা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলল, ভুল? কি ভুল করেছিস তুই আবার? করেছি রোজ। আজ সকালে কলেজে আসার আগে ওই রাক্ষসটার রুমের দরজার বাইরের সিটকানি লক করে দিয়ে এসেছিলাম। আবার বাইরে এসে গাড়িতে সুইংগাম লিখে রেখে এসেছিলাম। এখন কি হবে রোজ? তের মুখে এসব কথা শুনে রোজের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কি, তুই জেকে স্যারের সঙ্গে এসব করেছিস? কিন্তু কেন? তে রোজের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে বলল, আমি তো শুধু চেয়েছিলাম ওই টিকটিকের জামাইটা যেন আজ কলেজেই না আসতে পারে। কিন্তু দেখ না, এত কষ্ট করেও আটকাতে পারলাম না, ঠিকই চলে এলো। আমার সব পরিশ্রম জলে গেল। তে, হঠাৎ রোজ জোরে চিৎকার করে উঠল। রোজের চিৎকারে তে কেঁপে উঠল। অবাক হয়ে ওর দিকে তাকাতেই দেখলো রোজ ওর দিকে বড় বড় চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা দেখে তে আমতা আমতা করেই বলল, কি 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 হলো? তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই একটু আগে কি বললি? তে ঢোক গিলে আমতা আমতা করেই বলল, কই কি কি বললাম আমি? রোজ তের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে দেখে কি তোর টিকটিকি মনে হয়? রোজের কথা শুনে তে কয়েক সেকেন্ড ফেল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আরে না না, আমি তোকে কখন টিকটিকি বললাম? আমি তো ওই রাক্ষসটার কথা বলছিলাম। 1 মিনিট। কথাটা বলেই তে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো ধীরে ধীরে বড় হয়ে গেল, যেন এখনই কোনো ভয়ঙ্কর সত্যি তার মাথায় এসেছে। 1 মিনিট? তুই তো আবার ওই রাক্ষসটাকে পছন্দ করিস, আর সে যদি টিকটিকির জামাই হয় তাহলে তুই টিকটিকির বউ। কথাটা বলেই তে হো হো করে হেসে উঠল। টিকটিকির বউ? আরে রোজ, তুই তো টিকটিকির বউ হয়ে গেলি। রোজ প্রথমে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ দুটো রাগে বড় বড় করে চিৎকার করে উঠল, তের বাচ্চা, দাঁড়া, আজ তোকে আমি ছাড়বই না। রোজের চিৎকার শুনে তে আবারও হেসে উঠল। কি হলো টিকটিকির বউ, রাগ করছিস কেন? আমি তো সত্যিটাই বললাম। তুই আর একবার বলবি তাহলে তোর খবর আছে, দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। এই বলেই রোজ তের দিকে তেড়ে আসে। ইস রে, টিকটিকির বউ রেগে গেছে, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই বলিতে দৌড়ে বেঞ্চের এপাশ ওপাশ ঘুরতে লাগলো। রোজও ছাড়ার পাত্রী নয়, সেও তের পিছন পিছন দৌড়াতে শুরু করলো। দাঁড়া, একবার তোকে হাতে পাই, তারপর দেখাচ্ছি টিকটিকির বউ কাকে বলে। তে তো দৌড়াচ্ছে আর হেসেই চলেছে। ধরতে পারলে ধর, টিকটিকির বউ, টিকটিকির বউ। রোজ রাগে গজগজ করতে করতেই তের ঠিক পিছনেই ছুটছে, কখনো বেঞ্চের এই দিকে, কখনো বেঞ্চের ওই দিকে।
পুরো ক্লাসরুমে তাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। ক্লাসের অন্য ছাত্রছাত্রীরাও ওদের কাণ্ড দেখে হেসে উঠল। আমাকে ধরতে পারবে না এই বলিতে হেসে হেসে ক্লাসরুমের দরজা দিয়ে বেরিয়ে গেল। দাঁড়া বলছি তে, দাঁড়া, আজ তোকে আমি ছাড়বই না। রোজও দৌড়ে তের পিছু নিল। করিডোর জুড়ে দুজনের ছোটাছুটি শুরু হয়ে গেল। হাসতে হাসতেই তে আবারও পিছনে তাকালো। ঠিক সেই মুহূর্তে তে কিছু একটার সঙ্গে জোরে ধাক্কা খেলো। ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে নিতেই তে ভয়ে শক্ত করে চোখ বন্ধ করে ফেললো। কিন্তু মাটিতে পড়ার বদলে কেউ তাকে শক্ত করে ধরে ফেললো। পিছন থেকে দৌড়ে আসা রোজও সঙ্গে সঙ্গে থেমে গেল। সামনের দৃশ্যটা দেখে তার মুখে হাসি মিলিয়ে গেল। তে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করেই রইল। তারপর বুঝতে পারলো সে পড়েনি, কেউ তাকে শক্ত হাতে সামনে রেখেছে। তে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুললো। চোখ খুলতেই দেখলো সেই ইওনোর বুকের উপর হেলান দিয়ে আছে। ইওনোর এক হাত তীর কোমর জড়িয়ে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। ইওনো কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, তে তুমি ঠিক আছো? আর একটু হলেই তো পড়ে যেতে। তে কোনো উত্তর দিতে পারলো না। সে শুধু বিস্মিত চোখে ইওনোর মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় তার হৃদস্পন্দন যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য করিডোরের সব শব্দ যেন তার কানে মিলিয়ে গেল। এদিকে রোজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে এখন কি করবে, কি বলবে, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। শুধু রোজ না, রোজের সাথে আরো একজন আছে যে তে আর ইওনোকে দেখছে। হ্যাঁ, এ আর কেউ না, সে হলো জঙ্কুক। জঙ্কুকও এই দিকেই আসতেছিল। ঠিক তখনই সামনে তে আর ইওনোকে এই অবস্থায় দেখে সে থমকে যায়। মুহূর্তের মধ্যেই জঙ্কুকের মুখের অভিব্যক্তি বদলে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক হাতের মুঠো বদ্ধ করে ফেলে। এইদিকে ইওনো তেকে ধরে আছে দেখে তের কেমন অস্বস্তি ফিল হচ্ছে। তাই তাড়াতাড়ি করে ইওনোর কাছ থেকে সরে এসে মাথা নিচু করেই বলল, সরি স্যার, আমি খেয়াল করিনি। ইটস ওকেতে, তবে এভাবে দৌড়ানো ঠিক না। আর একটু হলেই কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো। সরি স্যার, আর কখনো এমন হবে না। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চলো। তে আর কিছু বলল না, চুপচাপ মাথা নাড়িয়ে পিছন ফিরে হাঁটতে শুরু করলো। তে এসে রোজের হাত আলতো করে ধরে তাকে নিয়ে আবারও ক্লাসরুমে ঢুকে পড়লো। বাইরে থেকে যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, ভিতরে ভিতরে ততটাই অস্থির হয়েছিল সে। তার বুক যেন এখনো ধুকপুক করে কাঁপছে, হাত পাও হালকা কাঁপছে। কয়েক মুহূর্ত আগের ঘটনা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। দুজনেই নিজের ছিটে এসে বসলো। তে মাথা নিচু করে বসে রইল। ঠিক তখনই রোজ মুস্কি এসে কোনোই দিয়ে আলতো করে তেকে ঘুঁতো মেরেই বলল, কি রেতে, সেই রোমান্টিক সিন ছিল কিন্তু, একদম সিনেমার মতো। হিরোইন পড়ে যাচ্ছিল আর হিরো এসে একদম সময় মতো ধরে ফেললো। উফ, পুরো ফিল্মি স্টাইল। রোজের কথা শুনে তে লজ্জায় আর বিরক্তিতে একসঙ্গে ওর দিকে তাকালো। ধুর, কি যে বলিস না, আমি তো ভয়েই মরে যাচ্ছিলাম, আর তুই কি না রোমান্স খুঁজে পেলি? ইস, এমন করে বলছিস, মনে হয় তোর একটু ভালো লাগেনি। আমি কিন্তু সবই দেখেছি। ইউনো স্যার তোকে যেভাবে ধরে ফেললো আর তুই যেভাবে ওনার দিকে তাকিয়েছিলি, উফ, একদম সিনেমার স্লো মোশন সিন। রোজ চুপ কর তো, কেউ শুনে ফেললে আবার উল্টাপাল্টা ভাববে। আচ্ছা আচ্ছা, আর বলবো না, কিন্তু একটা কথা মানতেই হবে, ইউনো স্যারের টাইমিংটা ছিল একদম পারফেক্ট। এইরকম একটা যদি আমার আর জেকে স্যারের সিন হতো, তাহলে তো আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরতাম। চুপ করবি তুই। রোজ সঙ্গে সঙ্গেই আঙুল দিয়ে তার মুখ চেপে ধরলো আর মাথা নাড়িয়ে বোঝালো সে আর কিছুই বলবে না। এরই মধ্যে ইউনো স্যার ক্লাসে চলে আসে। ইউনোকে দেখে তে আর রোজ দুজনে সোজা হয়ে বসে। তের চোখ ইউনোর দিকে পড়তেই কেমন যেন লজ্জা লাগছে, আবার কেন যেন খারাপও লাগছে। তাই তেই ইউনোর থেকে চোখ সরিয়ে নেয়, কারণ ইউনো তার ক্রাশ, সেটা ঠিক আছে। তাই বলে তার গায়ের উপরে পড়া সেটা তার একদমই ভালো লাগলো না। কি একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল, তে কিছুতেই যেন ভুলতে পারছে না। তে আর একবারও ইউনোর দিকে তাকালো না। পুরো ক্লাসটা তে মাথা নিচু করেই রইল। ইউনোর ক্লাস করানো শেষ, তাই বইটা বন্ধ করে টেবিলের উপর রাখলো। তারপর পুরো ক্লাসের দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, আজকের জন্য এই পর্যন্তই। পরের ক্লাসে আজকের টপিক থেকে আমি প্রশ্ন করব, তাই সবাই ভালো করে পড়ে আসবে। পুরো ক্লাস একসঙ্গে বলে উঠলো, জি স্যার। ইউনো মাথা নেড়ে দরজার দিকে কয়েক পা এগিয়ে আবার হঠাৎ থেমে গেল, যেন কিছু একটা তার মনে পড়েছে। ও হ্যাঁ মিস্তে, একবার আমার অফিস রুমে আসো তো। আমি শিটগুলো আনতে ভুলে গিয়েছি, সেইগুলো নিয়ে এসে সবাইকে দিয়ে দাও। সামনের সপ্তাহে সেইগুলো দিয়ে এক্সাম নিব। হঠাৎ নিজের নাম শুনতেই তে চমকে উঠলো। তে দাঁড়িয়ে মাথা নিচু করেই বলল, জি স্যার। ইউনো একবার তে আর রোজের দিকে তাকিয়ে সোজা ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ইউনো ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই তে ধপ করে বেঞ্চের উপরে বসে পড়ল, যেন এতক্ষণ বুকের ভিতরে আটকে থাকা নিঃশ্বাসটা এবার বেরিয়ে এলো। এদিকে রোজ বুড়ো নাচিয়ে তের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল, কিরে, তোকে তো ইউনো স্যার অফিস রুমে ডাকছে, ব্যাপারটা কি বলতো? তে বিরক্ত মুখে রোজের দিকে তাকিয়ে বলল, কেন,
তুই শুনতে পাসনি ইউনো স্যার কি বলে গেল? তা তো শুনেছি, কিন্তু শুধু কি শীত আনতেই ডেকেছে নাকি অন্য কিছু? ধুর, আমি যাবই না, তুই যা আর যেয়ে দেখ কেন ডেকেছে। তের গলায় বিরক্তের সুর স্পষ্ট। রোজ বুঝতে পারলো এইবার সত্যিই রেগে যাচ্ছে, তাই সঙ্গে সঙ্গে দুই কান ধরে মিষ্টি হেসে বলল, সরি তে, আর মজা করব না, প্লিজ আর রাগ করিস না, যা শীতটা নিয়ে আয়। তে রোজের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলে, রোজ আমার সত্যি যেতে ইচ্ছে করছে না, তুই একটু যা না। কিন্তু কেন? জানি না, কিন্তু আমার কেমন জানি লাগছে, তুই একটু আমার হয়ে শীতটা নিয়ে আয় না। এইবার রোজের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে বুঝতে পারলো তে মজা করছে না, ও সত্যি ঘটনাটাকে নিয়ে অস্বস্তিতে আছে। রোজ তের হাতটা আলতো করে ধরে নরম গলায় বলল, শুনতে তখন যা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, তুই ইচ্ছে করে পড়ে যাসনি, আর ইউনো স্যারও ইচ্ছে করে তোকে ধরেনি। যদি উনি তোকে না ধরতেন তাহলে হয়তো তুই সত্যি পড়ে গিয়ে আঘাত পেতি, তখন কি হতো? তে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। রোজ সেটা দেখে আবারও বলল, আর আমি এতক্ষণ যা বলেছি সবই তোকে একটু খেপানোর জন্য বলেছি, ওগুলো শুধু মজাই ছিল, তুই সেগুলো সিরিয়াসলি নিয়ে ফেলছিস। আর আমার মনে হয় ইউনো স্যারও বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন, তাই তুইও স্বাভাবিক হয়ে যাতে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তে চুপ করে রইল, কিছুই বলছে না। রোজ তের মুখের দিকে তাকিয়ে আছে। তে কিছু একটা ভেবে হঠাৎ বলে উঠল, রোজ তুই ঠিকই বলেছিস, এটা একটা অ্যাক্সিডেন্ট, এখানে তো আমরা কেউ ইচ্ছে করে কিছুই করিনি। আমি তো তখন থেকে সেটাই তোকে বলছি। তাহলে চল ইউনো স্যারের কাছ থেকে সেটা নিয়ে আসি। তে, আমি আবার যাব কি করতে? স্যার তোকে বলেছে তুই যা। আমাকে একাই যেতে হবে? ধুর, এত ঢং করিস না তো, যা বলছি। আচ্ছা যাচ্ছি। এই বলেই তে ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, ওড়নাটা ঠিক করে একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর দরজার দিকে কয়েক কদম এগিয়ে আবারও থেমে গেল। রোজ, এবার কিন্তু আমার রাগ হচ্ছে তে। আচ্ছা যাচ্ছি। এই বলেই তে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সেটা দেখে রোজ একটু মুচকি হাসলো। পাগলি মেয়ে একটা। করিডোরটা প্রায় ফাঁকা, দূরে কয়েকজন ছাত্রছাত্রী গল্প করছে। তে মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটছে। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে কিছুই হয়নি, ততই কয়েক মিনিট আগের ঘটনা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ইস, কি লজ্জা, এখন আবার ইউনো স্যারের সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে? এসব ভাবনায় এতটাই ডুবেছিল যে সামনে কি আছে সেদিকেও তার খেয়াল ছিল না। ঠিক তখনই হঠাৎ একটা উষ্ণ শক্ত হাত তার কবজি চেপে ধরলো। তে চমকে উঠল। আহ! কিছু বুঝে ওঠার আগেই অচেনা হাত তাকে এক ঝটকায় একটা অফিস রুমের ভিতরে টেনে নিয়ে গেল। দরজাটা জোরে বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় তের বুক ধড়ফড় করে উঠল। ভয়ে তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। রুমের ভিতরে নিস্তব্ধতা, শুধু দুজনের দ্রুত শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে তে চোখ খুলে সামনে তাকালো, আর পরের মুহূর্তেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। জঙ্কুক তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। এক হাত দিয়ে সে এখনো তের কবজি শক্ত করে ধরে রেখেছে, অন্য হাত দরজার উপরে রাখা। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্ত চোখের গভীরে রাগ স্পষ্ট। মনে হচ্ছে অনেক কষ্টে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে আছে। জঙ্কুক এক দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে রইল, একবারও চোখ সরালো না। জঙ্কুকের সেই তীক্ষ্ণ দৃষ্টিতে তের বুকের ভিতরটা কেঁপে উঠল। সে তাড়াতাড়ি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, আপনি আমাকে এখানে টেনে আনলেন কেন? জঙ্কুক কোনো উত্তর দিল না, সে শুধু আরো একবার সামনে এগিয়ে এলো। তার চোখের রাগ যেন আরো স্পষ্ট হয়ে উঠল। মনে হচ্ছে জঙ্কুক যেন তেকে চোখ দিয়ে গিলে নিবে। তবে তে সেসব পরোয়া করলো না, সে শুধু জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। তে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতেই জঙ্কুক এবার একটু শক্ত গলায় বলল, এত তাড়াহুড়া কিসের মিস্তে? তে বুড়ুকুচকে জঙ্কুকের দিকে তাকালো। মানে কি বলছেন আপনি? আর আপনি বা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? জঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তের দিকে আরো একটু এগিয়ে এলো, আর এগোতে এগোতেই বলল, ক্লাস শেষ করে আপনাকে কি বলেছিলাম মনে আছে মিস্তে? জঙ্কুকের কথাটা শুনতেই তের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ে গেল জঙ্কুক তাকে ক্লাস শেষ করে অফিস রুমে আসতে বলেছিল, কিন্তু সে তো সেটা ভুলেই গিয়েছিল। তবে সে তো কিছুতেই এই রাক্ষসটার কাছে আসবেই না। তে এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর নিজেকে একটু সামনে নিয়েই বলল, আমার ক্লাস আছে, ছাড়ুন আমাকে। তে যে ওকে ইগনোর করার চেষ্টা করছে সেটা জঙ্কুক ভালো করেই জানে, তাই সে ঠান্ডা গলায় বলল, ক্লাসের কথা কি এখন মনে পড়েছে? এর আগে কি মনে ছিল না?
তে অবাক চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জঙ্কুক ঠান্ডা দৃষ্টিতে তের দিকে তাকিয়েই আছে। সেটা দেখে তে আবারও বলল, দেখুন আমার সত্যি দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। আমাকে এখন ইউনো স্যারের কাছে যেতে হবে, ছাড়ুন আমাকে। তে শেষের কথাটা শুনতেই জঙ্কুকের মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগটা সংযত করে রেখেছিল, কিন্তু ইউনো স্যার কথাটা কানে যেতেই তার চোখের গভীরে আবারও রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে ধীরে ধীরে তের আরো এক ধাপ কাছে এগিয়ে এলো। তে অজান্তেই এক পা পিছিয়ে যেতেই তার পিঠ দেয়ালে ঠেকে গেল। জঙ্কুক দু হাত দেয়ালে রেখে তের দিকে ঝুঁকে পড়ল। দুজনের মাঝে দূরত্ব আর মাত্র কয়েক ইঞ্চি। জঙ্কুক নিচু কিন্তু চাপার আগে ভরা গলায় বলল, কি বললি একটু আগে? তে একটু ভয় পেয়ে যায়। ও আবার কি ভুল বললো সেটাই বুঝতে পারছে না। জঙ্কুক কিসের কথাই বা বলছে। তবুও তে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। আমি বলছি আমাকে ছেড়ে দিন, আমাকে এখন ইয়োনো স্যারের কাছে যেতে হবে। ইয়োনো নামটা আবারও শুনতেই জঙ্কুকের চোখ শক্ত হয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে তের দিকে তাকিয়ে রইল। তারপর দাঁতে দাঁত চেপেই বলল, এই ইউনো স্যার তোর কাছে এতটাই স্পেশাল যে সে ডাকলেই যেতে হবে? তে বিরক্ত হয়ে জঙ্কুকের দিকে তাকালো আর একটু রাগী কণ্ঠেই বলে উঠল, কি বলতে চান আপনি? কি বলতে চাই তুই বুঝতে পারছিস না, নাকি না বোঝার ভান করছিস? একটু আগেই তো দেখলাম করিডোরে দুজনে ঢলাঢলি করছিস। জঙ্কুকের কথাটা শোনা মাত্রই তের চোখ পিছমে বড় হয়ে গেল। তার মানে জঙ্কুক সবটা দেখেছে, কিন্তু ও তো ইচ্ছে করে কিছুই করেনি। ও তো পড়ে যাচ্ছিল আর ইয়োনো স্যার তাকে বাঁচিয়েছে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সেটা জঙ্কুক অন্যদিকে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পেরেই তে রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, ছি, আপনি এসব কি বলছেন? আমি পড়ে যাচ্ছিলাম, তখন ইয়োনো স্যার আমাকে বাঁচিয়েছে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর আপনি কি না? তের কথাগুলো শুনেও জঙ্কুকের মুখের রাগ একটু কমলো না, বরং তার চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে উঠল। তার মানে বলতে চাচ্ছিস ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট, তোর আর ইউনোর মাঝে কোনো সম্পর্ক নেই? তে বিস্মিত চোখে জঙ্কুকের দিকে তাকিয়ে রইল। তারপর ব্রুকুসকে দৃঢ় গলায় বলল, সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছেন? একজন শিক্ষক আর একজন ছাত্রীর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকবে? উনি আমার শিক্ষক, আমি ওনার ছাত্রী, এর বাইরে কিসের সম্পর্ক? তে হঠাৎই থেমে যায়। তার মনে পড়ে যায় অন্য কথা, আর মনে মনেই বলে, এই লোকটা আবার জেনে গেল নাকি ইয়োনো স্যার আমার ক্রাশ? হঠাৎ তেকে থেমে যেতে দেখে জঙ্কুক ভ্রু কুঁচকালো আর এক পা তের দিকে এগিয়ে বলল, কি হলো, থেমে গেলি কেন বল? তে কয়েক সেকেন্ড জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর মনে মনে নিজেকেই বলল, জানলেও বাকি, আমি কি তাকে ভয় পাই নাকি? পর মুহূর্তেই নিজের ভয়টা ঝেড়ে ফেলে দিয়ে দৃঢ় গলায় বলল, বলার মতো কিছুই নেই স্যার, আপনি যেটা ভাবছেন সেটা একদম ভুল। আর আপনাকেই বা এত কথা কেন বলছি? কি হন আপনি আমার? কি হই মানে? আমি তোর? জঙ্কুক থেমে যায়, যেন কিছু বলতে গিয়েও বলতে পারলো না। জঙ্কুককে এমন থেমে যেতে দেখে তের ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, কি হলো, থেমে গেলেন কেন, বলুন না। জঙ্কুক কোনো উত্তর দিল না, সে শুধু স্থির চোখে তের দিকে তাকিয়ে রইল। তে মৃদু হেসে মাথা নেড়েই বলল, পারবেন না বলতে, কারণ আপনি আমার কেউ নন। আপনি তো নিজেই বলেছেন আমাকে আপনি নিজের বোনও মনে করেন না, তাহলে আমার উপর এত অধিকার দেখাচ্ছেন কেন? আমি কার সঙ্গে কথা বলবো, কোথায় যাব, সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? তের প্রতিটা কথা যেন জঙ্কুকের বুকে গিয়ে বিঁধল। তার হাতের মুঠো আরো শক্ত হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু তবুও সে কিছু বলল না। সে শুধু শান্ত চোখে তের দিকে তাকিয়ে রইল। তে জানে জঙ্কুকের কিছু বলার নেই, তাই সে আবারও বলল, দেখুন, আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই বলিতে জঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে যেতেই নাই। তবে তার আগে জঙ্কুক তের হাত টান দিয়ে দেয়ালের সাথে পিন করে ধরে। তে চমকে যায়, জঙ্কুকের দিকে তাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগেই হুট করে জঙ্কুক তের অধর দুটো আঁকড়ে ধরে আর দিবলি কিস করতে শুরু করে। হঠাৎ এমন হওয়াতে তের চোখ বড় বড় হয়ে যায়। তের পুরো শরীর যেন মুহূর্তেই জমে গেল, যেন সময় থমকে গেছে। চোখ দুটো বিস্ফোরিত হয়ে রইল, মস্তিষ্ক কয়েক সেকেন্ডের জন্য কাজ করাই ভুলে গেল। সে কল্পনাও করতে পারেনি এমন কিছু ঘটতে পারে। তার হার্ট জোরে জোরে বিট করছে, নিঃশ্বাস আটকে আসছে, হাত দুটো কাঁপতে শুরু করলো। বিস্ময়, ভয় আর অবিশ্বাস সব অনুভূতি একসাথে তাকে ঘিরে ধরল। কিছু সেকেন্ড পরে তার হুঁশ ফিরতেই সে দ্রুত জঙ্কুককে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু কিছুতেই যেন জঙ্কুককে সরাতে পারছে না। তে তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে জঙ্কুককে ধাক্কা দেয়। জঙ্কুক তেকে ছেড়ে দু পা পিছিয়ে যায়। জঙ্কুক তেকে ছেড়ে দিতেই দুজনে ভারী নিঃশ্বাস নিতে লাগলি। তের বুক ওঠানামা করছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতেই বলল,
এটা এটা আপনি কি করলেন? কেন করলেন? জঙ্কুক কোনো উত্তর করলো না। সে তার ঠোঁটে হাত দিয়ে তের দিকে তাকিয়ে বাঁকা হাসে। জঙ্কুক আবারও 2 পা তের দিকে এগিয়ে এলো। জঙ্কুককে ওর দিকে আসতে দেখে তে ঘাবড়ে 2 পা পিছিয়ে যায়। তের পিঠ দেয়ালে ঠেকে যেতেই জঙ্কুক তার 2 হাত দেয়ালের উপর রেখে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলে, আজ থেকে তোর উপরে শুধু আমার অধিকার, তাই তোকে কৈফিয়ত দিতে হবে। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমি যেন কোনো ছেলের সাথে তোকে না দেখি, ইউনুর সাথেও না, মনে থাকবে? আপনি আপনি উম, উম। তে তার পুরো কথাটা শেষ করতে পারলো না। তার আগে জঙ্কুক আবারও তের অধর দুটো আঁকড়ে ধরলো। তে প্রাণপণ জঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে, আর জঙ্কুক যেন তেকে আরো আঁকড়ে ধরছে। তে বুঝতে পারছে না এই জঙ্কুকের হঠাৎ কি হলো। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটাকে সে শুধু রাগী, জেদি আর বিরক্তকর মনে করতো, এখন তার আচরণে পুরোপুরি হতবাক হয়ে গেল। তে আর ভাবতে পারছে না, গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারে। জঙ্কুক এবার তেকে ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে যায়। তে কোনো দিকে না তাকিয়ে সুযোগটা কাজে লাগিয়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। তেকে এমন চলে যেতে দেখে জঙ্কুক মুচকি হাসে, তবে কিছু বলে না, কারণ সে চাইলে তেকে আটকাতে পারত, কিন্তু জঙ্কুক সেটা করলো না। সে ইচ্ছে করেই তেকে যেতে দিল। জঙ্কুক তের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে আর মনে মনে বলে, চোরের রানী, এখন যেটা দেখলি সেটা তো শুধুমাত্র শুরু। আর তুই যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। কথাটা মনে মনে বলেই জঙ্কুক তার নিচের ঠোঁটের উপরে হাত রেখে মুচকি মুচকি হাসছে। ঠিক পর মুহূর্তেই কিছু একটা মনে পড়তেই তার আবারও মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায়। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে কাউকে একটা কল করে। কলটা রিসিভ হতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়েই জঙ্কুক বলে, এক্ষুনি আমার রুমে আয় তো। কথাটা বলেই জঙ্কুক কলটা কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে তার কাঙ্ক্ষিত মানুষটার জন্য।